আগের বাজেটে কি আপনার মনে আছে যে এর ওপর কতটা নজর দেওয়া হয়েছিল বা কি প্রয়োগ করা হয়েছিল বনাম এই বাজেটটা কোনটাকে আপনি এগিয়ে রাখেন? না সব বাজেটেই সেমিকন্ডাক্টরের কথা বলা হয়েছে। আমার মনে হয় 2024-23 সময়তে, কারণ এটা একটা মানে কবে থেকে জোর দেওয়াটা শুরু হলো? এটা সেমিকন্ডাক্টর নিয়ে আমরা অনেকদিনই কথা বলছি, পোস্ট কোভিড আরো বেড়ে গেছে এটা। সেমিকন্ডাক্টর নিয়ে অনেকদিনই আমরা কথা বলছি, মানে তার আগেও কথা বলেছি। সেমিকন্ডাক্টর বহুদিন ধরেই আমাদের মানে এমন বহু জিনিস থাকে যেগুলো আমাদের সিস্টেমের মধ্যে খুব ইমপ্লিসিট থাকে, আমরা হয়তো সেটা নিয়ে কথাটা বলি না। তো সেমিকন্ডাক্টর এখন একটা এসেনশিয়াল ইনপুট আমাদের অনেকগুলো জিনিসের ক্ষেত্রে, কারণ স্পেশালি আমরা যখন এই ধরনের ইভি আমরা বা এই ধরনের বিশেষ করে এই ক্লাইমেট চেঞ্জের কথাটা যবে থেকে এসছে এবং তথাকথিত যে নতুন ধরনের এই ধরনের পণ্য তৈরি হচ্ছে তবে থেকে সেমিকন্ডাক্টরটা এসছে। এর আগেও সেমিকন্ডাক্টর 2.0 সেটা বোধহয় 2025-এর বাজেটে ছিল, 24-এর আমার খেয়াল নেই। এটা 2.0 হলো, এটা 2.0, তার মানে 1.0 যেটা 1.0 ওটা 2023 না 24-এর বাজেট, 23 না 24-এর বাজেটে ছিল। সুতরাং এটা 2.0, সুতরাং এই মিশনটা কিন্তু আগেও ছিল। তো এটাকে আরো আপগ্রেড করা হচ্ছে, আরো বড় করা হচ্ছে 2.0-তে। তো সেই জন্যে এর প্রশিক্ষণ কেন্দ্র এবং এর নিয়ে গবেষণা, এবং ইন্ডিয়াকে আজকে সেমিকন্ডাক্টর হাব যদি বানাতে হয়, কারণ এটা একটা ক্রিটিক্যাল ইনপুট, কিন্তু আমি ক্রিটিক্যাল মিনারেল বলছি না, ক্রিটিক্যাল ইনপুট কথাটা ব্যবহার করছি, এটা মিনারেল তো নয়। তো সেই জন্যে এখানে এখন সেমিকন্ডাক্টর তৈরি করা জরুরি। তাহলে আমাদের যে এটা ওয়ান ফর্ম অফ শুধু ইম্পোর্ট সাবস্টিটিউশন কথাটা মানে হচ্ছে ইম্পোর্ট যেটা আসছে সেটাকে সাবস্টিটিউট করছে, এটা শুধু ইম্পোর্ট সাবস্টিটিউশন নয়। আমাদের ইকোনমিক সার্ভেতে একটা কথা বলা হয়েছে ইনডিসপেন্সিবিলিটি ওভার টাইম। ভারতবর্ষের ইনডিসপেন্সিবিলিটি মানে যাকে ছাড়া চলবে না। ভারতবর্ষের আমাদের ভিশনটা হচ্ছে ভারতবর্ষের ইকোনমি এমন একটি অর্থনীতিতে পরিণত হবে যে অর্থনীতিকে ছাড়া সারা বিশ্বের চলবে না। এই সেমিকন্ডাক্টর 2.0, ব্লু ইকোনমি, এই নানান ধরনের আপনার নিউক্লিয়ার মিশন, রেয়ার আর্থের এই করিডোর, এই সমস্ত কিছু হচ্ছে তারই অল্টারনেটিভ বা সেটারই শুরু, সেটারই বিগিনিং। একদম। আমি বায়োফার্মাটার দিকে যদি একবার একটু নজর দিই, যেটা এক্ষুনি বললাম, এই যে যেটা আরও বলা হচ্ছে যে বিশ্বব্যাপী বায়োফার্মা কেন্দ্র 5 বছরে 10,000 কোটি টাকা বরাদ্দ। এবং আমি আর্যর কাছে যাই, একটা ডেটা সেন্টারের কথা বলা হয়েছে, 2047 পর্যন্ত ডেটা সেন্টার করলে কোনো ট্যাক্স দিতে হবে না। এই দুটো বিষয় যদি একটু বুঝিয়ে বলেন। প্রথমে বায়োফার্মাটাতে আসি। বায়োফার্মাতে এই যে অ্যাটেনশনটা এখন বেশি করে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে গ্লোবালি এবং স্পেশালি ইন্ডিয়াতে নন কমিউনিকেবল ডিজিজেস যেরকম ধরুন ডায়াবেটিস, ক্যান্সার, এইটার রেটটা অনেক বেড়ে যাচ্ছে খুব শীঘ্র। তো এবার সেগুলোতে প্রবলেম হচ্ছে যে যেগুলো আপনার ট্রেডিশনাল মেডিসিন বা এখন যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো খুব এফেক্টিভ হচ্ছে না, বা হলেও সেগুলোর কস্ট খুব বেশি। তো এবার সেটার জন্য দরকার পড়ছে ইন্ডিয়ার ডোমেস্টিক বায়োফার্মা ম্যানুফ্যাকচারিং হাবসের দরকার পড়ছে, সেখানে স্কিল ট্রেনিংয়ের দরকার পড়ছে। তো সেটাকেই ফোকাসে রেখে গভর্নমেন্ট থেকে বাজেটে এই 10,000 crore অ্যালোকেট করা হয়েছে। আর এটার সাথেও যেটা করা হয়েছে যে এগুলোর জন্য রিসার্চ দরকার। যে ধরুন ইউএসএতে খরচাটা ওদের টার্মসে কম, কিন্তু আমাদের টার্মসে বেশি। আমরা যখন কনভার্ট করে দেখছি সেই খরচাটা আমাদের এখানে বেশি। তো নিপা যে ন্যাশনাল ইনস্টিটিউটগুলো আছে সেগুলো আরও সেট আপ করা হচ্ছে যাতে এই ফিল্ডগুলোতে রিসার্চ হয় আর আমরা নিজেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করে বায়োফার্মা সেক্টরটাকে আরও অ্যাডভান্স করতে পারি। আর যেটা সেকেন্ডটা ছিল আপনি বললেন হচ্ছে প্রশ্নটা ছিল তিনি একবার আমি জাস্ট স্কিপ করে গেছি। ডেটা সেন্টারটা। হ্যাঁ, তো ডেটা সেন্টারের এবার একটা ব্যাপার হচ্ছে ডেটা সেন্টারগুলো ইউজুয়ালি এটা কি ধরনের ডেটা সেটা যদি একটু বলেন। ইউজুয়ালি হচ্ছে ক্লাউড ডেটা। এবার ধরুন আপনি যদি বড় ফার্মগুলো দেখেন, তারা যে অ্যাকাউন্টিং সার্ভিস করছে, যে ইন্ডিয়ান ম্যাসিভ সার্ভিস সেন্টার, ডেটা অ্যানালিটিক্স থেকে অ্যাকাউন্টিং, অডিট, কনসাল্টিং, এগুলো প্রত্যেকটার জন্য বিশাল ডেটা স্টোর করতে। আর এখন তো আর হাতে কলমে কাজটা হচ্ছে না, এগুলোকে স্টোর করবার জন্য ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস লাগে। এবার সেই ডেটাগুলো ইভেনচুয়ালি গিয়ে একটা ফিজিক্যাল স্টোরেজ দরকার হয়। এগুলো কোল্ড স্টোরেজ টাইপের হয়, ইউজুয়ালি নর্দার্ন পোল, সাদার্ন পোল, এইগুলোতে ডেটা স্টোরেজগুলো হয়, কারণ কি এগুলো অনেক হিট জেনারেট করে আর ক্লাইমেট গাজলার, ওয়াটার গাজলার হয় এরা। তো এবার ইন্ডিয়া সেটা করছে। এবার মেন হয় এই ডেটা সেন্টারগুলো ইউজ করবার জন্য যদি আমি ক্লাউড সার্ভিসেস ইউজ করি অন্য দেশের, সেখানে অনেকটা কস্ট বেড়ে যায়। এই যে ডেটার মানে এই সফট কপি হওয়ার জন্য যেই বেনিফিটটা, যে আমার কাগজ দরকার পড়ছে না, ন্যাচারাল বেনিফিটটা হচ্ছে,
কিন্তু সেটা যদি কস্ট বেড়ে যায় সে তো আমি ফেরত এসে আছি সেম সমস্যা। তো সেই জন্যে ইন্ডিয়া যে ডেটা সেন্টারগুলো সেট আপ করছে যাতে অন্য দেশের লোকেরাও এখানে এসে স্টোর করে, আমরা রেভিনিউ জেনারেট করতে পারি আর আমাদের নিজেদের ডেটা স্টোরিংটাকে সাবসিডাইজ করতে পারি, সেই জন্য 2047 অব্দি একটা এগুলোকে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে। নীলাঞ্জন বাবু, আমরা যদি গত 10-12 বছরের বাজেটের দিকে একটু তাকাই, কতগুলো বিষয় কিন্তু আমরা আজকের ডেটে দাঁড়িয়ে মানে 2026 সালে দেখি এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। যেমন ভাতার কথা বলা হতো, উজ্জ্বলা যোজনার কথা বলা হতো, কৃষি ক্ষেত্রে ভর্তুকির কথা বলা হতো, বিভিন্ন ক্ষেত্রগুলোতে ভর্তুকির কথা বলা হতো। তাহলে কি ভারত ইকোনমিক্যালি অনেকটা আপডেট? কারণ আমরা দেখলাম যে ফিসকাল ডেফিসিট 4.3 পর্যন্ত একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে নেক্সট ইয়ারে। তাহলে কি ভারত সেই জায়গাগুলো এখন পেরিয়ে এসেছে? মানে সত্যিই কি সবকা সাথ সবকা বিকাশ হয়েছে? যারা গরিব মানুষ আন্ডার বিলো দ্য পভার্টি লেভেল, তাদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছে সমস্ত সুবিধাগুলো? আপনি কি মনে করেন? না, মাল্টি ডাইমেনশনাল পভার্টি তো প্রচুর পরিমাণে যে কমেছে তাতে তো সন্দেহ নেই, এবং সেটা সংগ্রামের ডেটা ইনক্লুডিং দ্য ওয়ার্ল্ড ব্যাংক ডেটাও সেটাকে টেস্টিফাই করে। 2011-12 এবং 2022-23 যদি আমরা দেখি যে প্রায় 25 কোটি লোক, না মানে যেটা 25% ছিল আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টি, সেটা কমে দাঁড়িয়েছে 5%-এ। মানে আজকে সেখানে তো সেটা একটা ম্যাচিভ অ্যাচিভমেন্ট। এবং শুধু তাই নয়, এটা ছাড়াও আমাদের যখন আমরা ওয়েলথ ইনইকুয়ালিটি, যেটা সরি ইনকাম ইনইকুয়ালিটিও অ্যাকচুয়ালি নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যালোরিফিক ইনইকুয়ালিটি, সেটাকে যখন আমরা দেখছি সেটাও কিন্তু ভারতবর্ষে কমেছে, যেটার বেসিসে আমরা ইনকাম ইনইকুয়ালিটির কথা বলছি আর কি। আমাদের ইনকাম ইনইকুয়ালিটি মাপা হয় কনজামশনের মধ্যে দিয়ে, কনজামশন ইনইকুয়ালিটির মধ্যে দিয়ে। তো এই কনজামশন ইনইকুয়ালিটিটাও কমে গেছে ভারতবর্ষে। তো সেক্ষেত্রে যদি এই দুটো নাম্বারকে আমি বিশ্বাস করি, তাহলে আমার এখানে পভার্টির ক্ষেত্রে আমরা ভীষণভাবে সাকসেসফুল, ভীষণভাবে সাফল্য অর্জন করেছি, এবং ইনইকুয়ালিটির ক্ষেত্রেও আমরা দেখছি যে সেটা কমেছে। আমার প্রবলেমটা ইনইকুয়ালিটির থেকেও বেশি থাকে পভার্টিকে নিয়ে। ইনইকুইটিস অনেক সোসাইটি থাকতে পারে, সেটা হয় একটা মানে একটা বাজার অর্থনীতি ক্যাপিটালিস্ট সিস্টেমে থাকে, কিন্তু পভার্টিটা থাকা খুব খারাপ জিনিস। এবার যেটা আমরা দেখছি যে গ্রোথের আগে যেটা ছিল, যে 80-র দশকে একটা কথা বলা হতো যে 1 টাকা যদি ডেভেলপমেন্ট ফান্ডিংয়ে যায় তাহলে 15 পয়সা গিয়ে সাধারণ মানুষের পকেটে গিয়ে পৌঁছয় 1 টাকার মধ্যে, গরিব মানুষের পকেটে, যদি 1 টাকা তাকে ওপর থেকে ঢালাও হয়। এই 1 টাকা যেটা আগে ঢালা হতো, যেটা 15 পয়সা পৌঁছতো, সেটাই এখন বেড়ে গেছে অনেক। কত বেড়েছে? অ্যাটলিস্ট 2 to 3 টাইমস সেটা বেড়েছে। যে কারণে আজকে এবার এই যে 1 টাকা ঢালা, এই ঢালা ব্যাপারটা এবার আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসেছি। কারণ কোভিডের ঠিক পরে তুমি দেখবে যে এই ধরনের স্কিমসগুলো আরও বেশি করে তৈরি করা হয়েছিল, কারণ তখন প্রয়োজন ছিল, মানুষ তখন চাকরি নেই, কোথায় থেকে চাকরির সংস্থান হবে, অন্যের সংস্থান কোথা থেকে হবে। এবার যখনই আমরা এই ধরনের আনএমপ্লয়মেন্ট ভাতা বা এগুলো তৈরি করব, তখন কিন্তু আমি আনএমপ্লয়মেন্টকে আরও বেশি উদ্বুদ্ধ করবো, আরও বাড়াবো। কারণটা কি? কারণ আমি ঘরে বসে টাকা পাচ্ছি, আমার কাজ করার দরকার নেই। আমরা ইকোনমিক্সে এটাকে বলি ইনকাম এফেক্ট, এবং এটা সব থেকে বেশি হয় আমাদের ডেভেলপিং কান্ট্রি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বড় বড় যে বিদেশি ডেভেলপড নেশন, সেখানেও দেখা যাচ্ছে সুইডেনে ওদের যদি চাকরি না থাকে, যে আনএমপ্লয়মেন্ট ভাতা যেটা আছে সেটা এতটাই বেশি যে সেটা যে অনেক ক্ষেত্রেই অনেকে বলে না ওটাই নেবো, তার থেকে কম চাকরিতে লোকের চাকরিতে ঢোকে না।